কেমন আছেন? আহ, ভালো আছি। আবার একদিক থেকে এত বড় একটা অভ্যুত্থান হলো, এত বড় একটা আন্দোলন হলো, এত ক্ষয়ক্ষতি হলো, এতগুলি মানুষ তাদের জীবন উৎসর্গ করলো, সব কিছু মিলে ভালো থাকার পাশাপাশি আবার সেই রেশটাও আছে। আচ্ছা, তো আরেকটা ব্যাপার, আপনার চোখে আমরা তো অনেক সময় মিডিয়া পার্সন যারা আমরা তো কাজ করি এবং আমরা অনেক কিছুই আসলে আমরাও বলতে পারতাম না। এখন তো আমরা ওই ব্যাপারগুলো নিয়ে কাজ করতেছি, আগে আমরা পেছনে যেগুলো ফেলে আসছিলাম। তো আপনার চোখে যদি আমি জানতে চাই বিগত বছরগুলোতে বিসিবির অনিয়ম বা ওই ব্যাপারে, আপনি তো মানে ক্রিকেটের সাথে অনেক বছর ধরে সম্পৃক্ত, প্লাস হচ্ছে আপনার অনেক এক্সপিরিয়েন্স আপনার, তো ওই ব্যাপার যদি আপনি একটু বিশ্লেষণ করেন। না, অনিয়ম বলতে মোটা দাগে যেটি আমি বলি যে হ্যাঁ, ক্রিকেট বোর্ডের এই বোর্ডটার প্রথম আম, লক্ষ্য এবং উদ্দেশ্য সবসময় ছিল যে কিভাবে এখানে একটা চিরস্থায়ী ব্যবস্থা করা যায়, তারা যেন দীর্ঘদিন এখানে থাকতে পারে, তারা যেন কখনো চ্যালেঞ্জ ফিল না করে, নতুন কেউ যেন আসতে না পারে, সেই জিনিসটা নিশ্চিত করার দিকে তাদের মনোযোগটা খুব বেশি ছিল। যেটা হওয়া উচিত ছিল সেটা হলো যে কীভাবে খেলাধুলাকে আরও ডেভেলপ করানো যায়, খেলাধুলাকে আরও ছড়িয়ে দেওয়া যায়, খেলাধুলার মান আরও কীভাবে বাড়ানো যায়, এর ফলশ্রুতিতে হয়তো যদি জাতীয় দল আরও ভালো খেলে, সেটাই লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত ছিল। কিন্তু সেটা না করে তাদের লক্ষ্য উদ্দেশ্যটা একটু ভিন্ন ধরনের ছিল, এবং সেই উদ্দেশ্য চরিতার্থ করতে গিয়ে তাদেরকে অনেকগুলো ভুল কাজ করতে হয়েছে। ইলেকশনে যদি আমি জিততেই চাই কনফার্ম, তাহলে আমাকে অনেক ম্যানিপুলেট করতে হবে অনেকগুলো বিষয়ে। সেই ম্যানিপুলেশনে তারা গিয়েছেন, এবং সেই ম্যানিপুলেট করতে গিয়ে তারা ক্রিকেটের খুব ক্ষতি করেছেন, কম্পিটিটিভ ক্রিকেটের খুব ক্ষতি করেছেন, প্লেয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে তারা ক্ষতি করেছেন দেশীয় ক্রিকেটের। এর পাশাপাশি আবার অনেকে বলে আর্থিক অনিয়মের ব্যাপারও আছে। সো এই সব কিছু মিলিয়ে আছে, বাট আমি নিশ্চিত যে যারা বোর্ডে আসবেন তারা এটা নিয়ে ডিটেলস দেখবেন এবং ইনকোয়ারি হবে, এবং কোথায় কার কী ব্যর্থতা আছে সেগুলি আরও বেরিয়ে আসবে। অনেকেই আমরা শুনতে পাচ্ছি এখন পর্যন্ত আপনাকে বোর্ডে চাচ্ছে, তো সে ব্যাপারে আপনার মতামত কি? আপনি কি আগ্রহী? না, এখন তো আগ্রহী না হওয়ার কোনো উপায় নেই, কারণ আমরা যেভাবে এই পরিবর্তনটা আমরা পেলাম, যেখানে এতগুলি মানুষের জীবন স্যাক্রিফাইস করলো, এতগুলি মানুষ এত তরুণ বয়সে যাদের সারাটা জীবন সামনে পড়েছিল, তারা তো একটা স্বপ্নকে সামনে রেখে এটা করেছে। সো আমার মনে হয় আমাদের সবার দায়িত্ব হচ্ছে যার যার জায়গা থেকে সেই স্বপ্নগুলোকে পূরণ করার ক্ষেত্রে এগিয়ে আসা। সো ক্রিকেট আমার আমার জায়গা হচ্ছে ক্রিকেট, অন্য অন্য মানুষের অন্য ধরনের ক্ষেত্র থাকবে। আমি চাইবো যে এখানে যে কোনো ক্ষেত্রেই হোক, যে কোনো কী বলবো ক্যাপাসিটিতেই হোক না কেন, রোল প্লে করতে। সো সেটা যদি বোর্ডে গিয়ে হয়, বোর্ডের বাইরে থেকেও হয়, যে কোনোভাবেই হোক, আমি আমি চেষ্টা করব। এবং আমাদের বাংলাদেশের দুই মেগাস্টার সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তজা, তারা আমরা যদিও জানি ওই সরকার দলের এমপি ছিলেন, বা এরকম এতগুলো ছাত্র মারা গেল, সাধারণ জনতা মারা গেল, এত কিছুর পরও তাদের আসলে মুখ বন্ধ ছিল, বা তাদের আমরা এরকম কোনো স্টেটমেন্ট পাইনি। আপনি তো তাদেরকে অনেক কাছ থেকে দেখেছেন, আপনার স্টুডেন্টস, তো আপনি এই ব্যাপারটা কিভাবে দেখছেন? না, মুখ তো বন্ধ রাখতেই হবে, কারণ তারা যেই দলের প্রতিনিধিত্ব করে সেই দলের মুখ বন্ধ রাখাটাই হচ্ছে কালচার ওখানে। শুধু তারাই মুখ বন্ধ রেখেছে তা না, অনেক অনেক সাধারণ মানুষ বাধ্য হয়েছে মুখ বন্ধ রাখতে, এবং এত বছর ধরে মুখটা কিন্তু বন্ধই ছিল সবার, কারণ কেউ প্রতিবাদ করতে পারেনি। আহ, তাদের জন্য বোধহয় একটু ডিফিকাল্ট ছিল, যেহেতু তারা ওই দলের লোক, দলের বিপক্ষে কোনো কথা বলার সুযোগ তাদের ছিল না, সেটা খুব তাদের জন্য হয়তো খুব ডেঞ্জারাস হতো। বাট আমার মনে হয় যে হ্যাঁ, কোনো না কোনোভাবে এই আন্দোলনের পক্ষে সিম্প্যাথেটিক হওয়ার সুযোগ ছিল, সিম্প্যাথেটিক হওয়ার সুযোগ ছিল, সেটা তারা করেনি। এই দোষটা তাদের অবশ্যই আছে, এই দোষটা ওদের দিতেই হবে, এবং ওদের মানতেও হবে যে তারা এই সিম্প্যাথেটিক হবার সুযোগটা ওরা কাজে লাগেনি। কারণ আমরা সবাই জানি যে একটা একটা যৌক্তিক আন্দোলন ছিল এটা, এটা সবাই আমরা জানি, সবাই আমরা স্বীকারও করেছি। তো সেইটুকু অন্তত বলতে পারতো যে হ্যাঁ, এটা একটা যৌক্তিক আন্দোলন, তাদের আন্দোলনটা তোমাদের আন্দোলনটা সফল হোক, এটুকু বলতে পারতো শুরুতেই। বাট সেটা না বলাটা ডেফিনেটলি একটা দোষের ব্যাপার হয়েছে। কারণ কারণ যে ছাত্ররা এই আন্দোলনে ছিল, ওরাই কিন্তু মূল ফ্যান, এই সাকিবের বলি বা মুশফিকের বলি বা বড় বড় বা মাশরাফিদের, ওরাই হচ্ছে ফ্যান। এবং ওদের জন্য এটা খুব একটা বড় আঘাত ছিল যে এদের কাছ থেকে ইতিবাচক সাড়া না পাওয়াটা বড় একটা আঘাত ছিল। এবং তারই প্রতিফলন আমরা দেখি, তাদের রিয়াকশনস আমরা দেখি, কিন্তু তাদের যে রিয়াকশনসগুলি দেখি সাকিবের ব্যাপারে, মাশরাফির ব্যাপারে, খুবই স্বাভাবিক এবং খুবই যুক্তিসঙ্গত রিয়াকশনস। ফ্যানরা আসলে জোর গলায় বলছে যে সাকিব এবং মাশরাফিকে আমরা বয়কট করবো, তো এই ব্যাপারে আপনি কি বলবেন ফ্যানদের উদ্দেশ্যে, বা আসলে কি তাদের বয়কট করা উচিত কিনা? না, বয়কট করব বলার মধ্যে অযৌক্তিক কিছু নেই, কিন্তু
যেহেতু ওরা এমন একটা সরকারি দলের সদস্য ছিল যেখানে যেখানে যে সরকার সাধারণ মানুষের পাশে কখনো দাঁড়ায়নি, সাধারণ মানুষকে হত্যা করেছে, সেই সেই দলের সদস্য ছিল, সেখানে যদি কেউ যদি বলে যে তাদেরকে বয়কট করতে হবে, এটা যথেষ্ট যুক্তিসঙ্গত, এটা অযৌক্তিক বলার কোনো সুযোগই নেই। কিন্তু এই ধরনের বয়কট কিন্তু আমরা করছি কিন্তু অন্যান্য ক্ষেত্রে। ওদের কেসটা যেহেতু ডিফারেন্ট, এই জন্য হয়তো মানুষের একটু কিছুটা হলো সিম্প্যাথি আছে ওদের ব্যাপারে, কারণ ওদের অতীতের অনেক কিছুই আছে যেটা যেটা ওদের পক্ষে যায়, সেই কারণেই হয়তো সেটা অতটা তীব্র না। বাট এটা কেউ যদি বলে সেটা অযৌক্তিক কিছু বলার কোনো সুযোগ নেই। তামিম ইকবাল ব্যাপারে আমরা মানে বিগত সময় অনেক, বিশেষ করে তামিম সাকিব এসব নিয়ে অনেক কন্ট্রোভার্সি এন্ড এভরিথিং দেখেছি। সেটা না, অ্যাজ এ খেলোয়াড় পয়েন্ট অফ ভিউ তামিম ইকবালের কি মানে আপনারা কিভাবে দেখছেন, বা উনি ব্যাপারটা এখন নতুন সিচুয়েশন, দেশেরও একটা নতুন অবস্থা, উনি কিভাবে বা ওনার সাথে কি আপনাদের কোনো কমিউনিকেশন বা মানে নেক্সট আমরা কি ফেজ দেখতে পারি তামিম ইকবাল ব্যাপারে? কারণ উনি বাংলাদেশের ওয়ান অফ দ্য সুপারস্টার, মানে যেহেতু উনি এখনো টিমের সদস্য, সো মানে এটা নিয়ে কি আপনার কিছু বলার আছে? আর 10টা মানুষের মতো আমি বাইরের একজন মানুষ, আমি বাইরের একজন মানুষ হিসেবে বলতে পারি যে হি ইজ এ গুড প্লেয়ার। ও এখনও আমাদের 50 ওভার্স ম্যাচের একজন 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 খেলোয়াড়। অন্য ফর্ম্যাটেও এখন আর খেলছে না, টেস্ট এবং টি20তেও খেলছে না। সো 50 ওভার্সে হি স্টিল কনসিডার্ড আমাদের দলের একজন। যদি আমি মনে করি যে টেস্ট ক্রিকেটে এখনও ওর মতো ওপেনার আমাদের নেই, সো আমি চাইবো যে খেলুক, কারণ এখনও আমাদের বোধহয় একটু ক্রাইসিস আছে, ওপেনিংয়ে আমাদের ক্রাইসিস আছে এখনও। সো ক্রাইসিস মিট আপ না হওয়া পর্যন্ত ওর যদি ফিজিক্যালি ক্যাপাসিটি ঠিক থাকে, ফিজিক্যালি ক্যাপেবল থাকে, ও যদি খেলে ভালো হয়, এবং ভালো একটা শেষ ওর হোক, কারণ ভালো শেষ আমাদের কোনো খেলোয়াড়ই হয়নি। মাঠ থেকে ভালো একটা ফেয়ারওয়েল নিয়ে ও রিটায়ারমেন্টে যাক, এবং অন্তত ওকে দিয়ে শুরু হোক, আমরা ভালো একটা রিটায়ারমেন্টের কালচার শুরু করি। বাট আমি এখনই বলছি না ও রিটায়ারমেন্টে যাবে, যতদিন ফিট থাকে ও খেলুক। এবং না, হি ইজ ডেফিনেটলি ওয়ান অফ দ্য বেস্ট। আমার মনে হয় একটা প্রফেশনালিজমের শো আমি দেখতে পাচ্ছি। সো আমার শুভেচ্ছা থাকলো কিবরিয়া সামির জন্য। আশা করব যে নতুন যেই দিগন্তের উন্মোচন হয়েছে সেখানে কিবরিয়া সামি কন্ট্রিবিউট করতে চাইবে, ভালোভাবে কন্ট্রিবিউট করবে, এবং দে উইল বি অ্যালাইন্ড উইথ দিস হোল মুভমেন্ট, এবং বাংলাদেশের স্পোর্টসের ক্ষেত্রে তারা কন্ট্রিবিউট করবে অ্যাট দ্য হায়েস্ট।